এই যে নিরপেক্ষ বিচার, এটা আসলে তো একটা খুবই সুন্দর শব্দগুচ্ছ, কিন্তু এটি আসলে কিভাবে সম্ভব? কোন সময়ে সম্ভব? আপনারা এখনকারটা নিরপেক্ষ মানেন না। আপনাদের সময় যে বিচারগুলো হয় সেগুলো আবার মানে যারা বিরোধী পক্ষ ছিল তারা মানেন নাই। তাহলে কি হলে আমরা বলবো আসলে নিরপেক্ষ? না, দেখুন এখানে তো সুস্পষ্ট ভাবেই মনে করার আপনি যখন দেখবেন যে আপনাকে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে, আপনি ন্যায় বিচারের কথা বলছেন, হুম। তো আপনি ইন্ডেমনিটি কেন দিবেন? আপনি সুনির্দিষ্ট একটি গোষ্ঠীকে, একটা রাজনৈতিক দলের সঙ্গে যারা সম্পৃক্ত, কিংবা একটা তাদের ভাষায় একটা রাজনৈতিক গতিপথ তারা নির্ধারণ করতে চেয়েছে, এবং তারা এক ধরনের কনফেশন দিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে, তারা পুলিশ হত্যা, থানা লুট, এই সরকারি অবকাঠামোতে আক্রমণ, এই কাজগুলো করেছে। আপনি যখন ইন্ডেমনিটি দিচ্ছেন, তখন তো আপনি ন্যায় বিচারের কোনো ধারণা আপনি রাষ্ট্র হিসেবে রাখছেন না। আপনি এটি তো আজকে শুধুমাত্র আমাদের ধারণা, এটি তো হুম। ফ্যাক্ট যে এই দখলদার সরকার তারা এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে। তারা যদি ন্যায় বিচারে বিশ্বাস করে তো হোক, সমস্ত কিছু একটা ন্যায় বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে হোক। এটি তো একটি বড় দৃষ্টান্ত যে নিরপেক্ষ বিচারের ধারণা তারা রাখছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে কোর্টের আপনি বিচার প্রক্রিয়াটি দেখেছেন, এখানে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে তাদেরকে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে? তাদের কোনো ধরনের মতামত প্রদান করার কোনো সুযোগ থাকছে? নাকি কিভাবে কোনো আসলে ধরনের মতামতটা রাখবে? বিচারিক যে প্রক্রিয়া কিভাবে অবলম্বন মতামতটা রাখবে বা করছে? আইনজীবী নিয়োগ করবে? মানে তার জন্য তো একটা লিগ্যাল প্রসিডিওর আছে। যদি আগে থেকে শুরুতেই এই আদালতকে মানি না বলে তার মধ্যে অংশ না নেয় একটি পক্ষ মানে আসামি পক্ষ, তাহলে কিভাবে আসলে অংশগ্রহণ করবে বা আইনজীবী দেবে বা মতামত দেবে কিভাবে? একটি হচ্ছে যে এই যে আইসিটি ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছে, আপনি জানেন যে এটি আইনগত ভাবেও কিন্তু বেআইন। কারণ এটি একটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এটি করা হয়েছিল। সে কারণে এই আইন কিন্তু এই আইনকে কভার করার মতো কোনো ধরনের আইনি যুক্তি কিন্তু নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে এটি করা হয়েছে। সেই আপনি জানেন যে অধ্যাদেশকে আপনি যখন পার্লামেন্টে অনুমোদন দিবেন, সেটি আইন হিসেবে আহ আহ, অনুমোদন পাবে। এর আজকে এই বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে একটি অধ্যাদেশ দিয়ে, এবং যেটি বাংলাদেশের কোনো পার্লামেন্টে এখন অনুমোদন দেওয়া হয়নি। অথচ সর্বোচ্চ বিচারিক দণ্ড সহ আনুষঙ্গিক সমস্ত বিধান প্রবিধান কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। এবং এই যে বিচারিক সাদ্দাম, প্রক্রিয়া, আপনি এই তো বিচারিক এটার প্রক্রিয়া সমালোচনা নিয়ে করতেই সংশ্লিষ্ট পারবেন। সকল আপনি এটার আন্তর্জাতিক। সমালোচনা করতেই পারবেন। আন্তর্জাতিক অঙ্গন থেকেও এই কোর্ট নিয়ে সমালোচনা করছে, সেটি আছে। কিন্তু কি হলে আসলে সঠিক বিচার হবে? আপনি আমাকে এটা বলেন যে মানে কি হলে আপনারা বলতেন বা বলবেন এটি সঠিক বিচার হচ্ছে? কি করা হলে? প্রথমত নিরপেক্ষ তদন্ত হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ইন্ডেমনিটি আইন যেটি তারা করেছে, যেটির মাধ্যমে আপনি বিচারিক দায় মুক্তি দিচ্ছেন, সেটি প্রত্যাহার করতে হবে। এবং তারপরে এখানে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কার কতটুকু রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন পরিপ্রেক্ষিতে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটির প্রত্যেকটি আইনানুগ দৃষ্টিভঙ্গি, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ধারণা, সবকিছুর আলোকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি যখন রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, কিংবা কোর্টকে যখন রাজনৈতিক কাজে ব্যবহার করবেন, কিংবা সরকার যখন নিজেই রায় ঠিক করে দিবে আজকে, তখন তো কোনো ধরনের ন্যায় বিচারের পরিবেশ আছে এটি মনে করার কোনো কারণ নেই। জি, মানে খুব সুন্দর লাগছে কথাগুলো। কিন্তু কথাগুলো খুব থিওরিটিক্যাল মনে হচ্ছে। কারণ কি, যখন ধরেন ওই সময় তো আইন আদালত ছিল যখন আসলে এই ঘটনাগুলো ঘটছিল। তখন যে এফআইআর হচ্ছিল, তখন যে তদন্তগুলো হচ্ছিল, তখন সব মানে অজ্ঞাতনামার বিএনপি জামায়াতের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছিল একদম ভর্তি করে, এফআইআর এ নাম ভর্তি করে দেওয়া হচ্ছিল। অতএব আসলে নিরপেক্ষ তদন্ত কিভাবে? তখন জাতিসংঘ তদন্ত করতে চেয়েছিল, কিন্তু জাতিসংঘকে তদন্ত না করতে দিয়ে তাদের কাছ থেকে টেকনিক্যাল সহযোগিতা চেয়েছিল তৎকালীন সরকার। সেই সময় পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর নাইমুল ইসলাম খান ছিলেন, তিনি তখন প্রেস সচিব। তারা মিলে বলেছিলেন, আমার এখনো মনে পড়ে সেই সংবাদ সম্মেলনটা। তো আসলে তদন্তটা কখন সঠিক হতো সেটা নিয়ে একটা প্রশ্ন। হচ্ছে যে আপনি ন্যায় বিচারের যে ধারণার কথা বললেন, সিলেক্টিভ জাস্টিস করার তো কোনো ধরনের ন্যায় বিচার না, এটা তো জাস্টিস না। আজকে দেখুন যে আপনি সরকারের রিপোর্ট অনুযায়ী 800 জন ধরা হয়েছে জুলাই আগস্টে, নিহত হয়েছে জাতিসংঘে সেটি হচ্ছে যে 15ই আগস্ট পর্যন্ত তারা 1400 জনের একটি ধারণা দিয়েছে। আপনি যদি জুলাই আগস্টের মধ্যেও দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু মৃত্যুর সংখ্যা, শহীদ হওয়ার সংখ্যা অনেক বেশি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আছেই। এবং 5ই আগস্টের পর থেকে 15ই আগস্ট আপনি যদি জাতিসংঘ হুম। থেকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেন, সেখানেও কিন্তু আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী নিহত হওয়া, মৃত্যুবরণ করা, এবং আগুন দিয়ে পুড়িয়ে মারার অসংখ্য ঘটনা ঘটেছে। এবং কারাগারের এবং 8 আগস্টে যখন এই দখলদার সরকার গঠন করে, তারপর থেকে তো শুধুমাত্র কারাগারের অভ্যন্তরেই 2 শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে। তো আপনি যদি বিচার করতে চান, তাহলে তো সমস্ত কিছুর বিচার করতে হবে। আপনি কোনোটার বিচার করবেন, কোনোটার বিচার করবেন না, এটা তো ন্যায় বিচার হতে পারে। আপনি সকল কিছুর হুম। বিচার করুন, এবং যে কোনো আইনের শাসনের মুখোমুখি হওয়ার সক্ষমতা অবশ্যই আমাদের আছে।